দেশ আমাদের সকলের, ছোট্ট একটি দেশ, আর মানুষ হচ্ছে 180 মিলিয়ন। এই ছোট্ট দেশে এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। মানুষ নিশ্চয়ই আমাদের জন্য বোঝা নয়, মানুষ আমাদের সম্পদ, এবং আমরা বলেও থাকি মানব সম্পদ, কিন্তু বাস্তবে আমরা মানবতাকে সম্পদে পরিণত করতে পারিনি। সুযোগ থাকা সত্ত্বেও সুযোগের সদ্ব্যবহার আমরা করে উঠতে পারি। দেশ স্বাধীন হওয়ার 53 বছর, এর মাঝে রাজনীতির ময়দানে অনেক চূড়াই উত্তরাই অতিক্রম হয়েছে, দফায় দফায় শাসক পরিবর্তন হয়েছে, দেশের কোনো উন্নয়ন হয় না। এই কথা যারা বলবেন তারা সঠিক বলবেন। দেশের উন্নয়ন হয়েছে, কিন্তু আরো অনেক বেশি উন্নয়ন করার সুযোগ ছিল। আমাদের দুটি সমস্যা মৌলিক হওয়ার কারণে আমরা সেটা পাই। একটি হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন, জাতীয় ঐক্য, যেটাকে আমরা বলি। এই জায়গাটা কোনো সময় এই বীজতলা আমরা তৈরি করতে পারি না। এটি আমাদের একটি রাজনৈতিক ব্যর্থতা, সামষ্টিকভাবে। দ্বিতীয় সমস্যা আমাদের দুর্নীতি। দুর্নীতি সমাজকে রন্ধ্রে রন্ধ্রে গ্রাস করে বসে আছে, এবং রাজনীতিবিদদের পরিচ্ছন্নতার উপর নির্ভর করবে সমাজ কতটুকু সুন্দরভাবে চলবে এবং দুর্নীতিমুক্ত হবে। আমাদের যে সমস্ত উন্নয়ন হয়েছে, আমরা যখন আশপাশের আঞ্চলিক অন্যান্য দেশের দিকে তাকাই, আমরা দেখি যে একই প্রজেক্ট 3 ভাগের 1 ভাগ টাকায় আমাদের পাশের দেশে সম্পন্ন হচ্ছে। আমরা কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ বেশি আমাদের খরচ। একটা প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়নের যে সময়সীমা থাকে, অনেক সময় আমরা দেখি সেই সময়টাও রক্ষা করা হয় না। এটা এই কারণে নয় যে তারা প্রথমে যুগে ভুল করেছিলেন যে কত সময়ের মাঝে এটা করতে পারবেন, বরঞ্চ এটা এই কারণে যতবার বাড়বে ততই বরকত হয়, এবং সেই বরকতটা হয় নিজের। এইখানে ভাগাভাগের একটা ব্যাপার থাকে। এই ভাগাভাগের ব্যাপারের কারণে এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি, এবং বাংলাদেশে এমন একটা প্রজেক্ট নাই যেটা টাইমলি শেষ হয়েছে। সবগুলার একই হালত। এই দুইটা চ্যালেঞ্জ, একটা আমাদের মানসিক সংকীর্ণতা, যার কারণে আমরা ঐক্য হতে পারিনি। দ্বিতীয়টা আমাদের অর্থনৈতিক দুর্বলতা, অসততা। জাতিগতভাবে এটা সকল পেশা এবং সকল গ্রুপের মানুষকে আক্রান্ত করে ফেলেছে। টপ টু বটম মানুষ সবাইকে সন্দেহ করে। যাকে সচক্ষে দেখেছে বা দিয়েছে তারেও সন্দেহ করে, যাকে দেখে নাই তারেও সন্দেহ করে, এবং সন্দেহের কারণটা উড়িয়ে দেওয়া যাবে না। আবার ক্ষমতায় যারা থাকেন তাদের কোনো দোষ নাই, তারা সবসময় ভালো, একেবারে সাদা দুধের মতো। কিন্তু যেই ক্ষমতা চলে যায়, সাথে সাথে দুধটা আলকাতরা হয়ে যায়, কালো হয়ে যায়, ওটা সাদা থাকে না। এটি আসলে জাতীয় লজ্জা আমাদের জন্য। আপনারা যে দেশটাকে বসবাস করছেন, এই সমাজ যে 100% ফেয়ার হয়তো এটা না, অ্যাবসলিউটলি না, কিন্তু তাদের যেটুকু ট্রান্সপারেন্সি আছে সেটার কারণে দুনিয়া তার একটা সভ্য দেশ হিসেবে বিবেচিত। তাদের ইকোনমি স্টেবল, তাদের সমাজে সহিষ্ণুতা আছে, যে মাত্রাই থাকুক। আমরা অনেক ক্ষেত্রেই সেই ভদ্রতা, সহিষ্ণুতার পরিচয় এখন আমরা ভালোভাবে দিতে পারি। এর মূল কারণ আমার কাছে যেটা মনে হয়, যে সমাজকে যারা পরিচালনা করবেন তাদের জায়গাটা পরিচ্ছন্ন না হলে, আমি বারবার বলি যে সমাজ পরিচ্ছন্ন হবে না। অর্থাৎ আমি রাজনীতির দিকে ইঙ্গিত করছি। এখন সেই রাজনীতিটা কোথায় পাবো আমরা? বিদেশ থেকে কি এটা ইম্পোর্ট করার কোনো বিষয়, নাকি এখান থেকেই জেনারেট করতে হবে? না, আমাদের দেশ থেকেই জেনারেট করতে হবে। এবার 24-এর যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে শুধু বাংলাদেশের যুব সমাজই কাজ করে না, বাংলাদেশের আপামর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করেছে, এবং তার পাশাপাশি দুনিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, তারা সমান তালে বাংলাদেশিদের সাথে শরীক হয়ে যুদ্ধ করেছে। এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য আমি প্রার্থনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। যারা নিহত হয়েছেন
আমাদের উচিত হবে তাদেরকে জাতীয় বীর হিসাবে বরণ করা আজীবনের জন্য, এবং তাদেরকে যথাযথ মর্যাদার জায়গায় স্থান দেওয়া জাতীয় হবে। সকল কন্ট্রোভার্সির ঊর্ধ্বে উঠে তাদেরকে সম্মান দেখাতে হবে। একই সাথে দেশে বিদেশে সব জায়গা থেকে যারা এই সংগ্রাম লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। যেমন এখানে আমাদের সুয়েব চৌধুরী, আমাদের সাংবাদিক বন্ধু, তিনি তার আক্ষেপের কথা বলেছেন। তাকে এই ধরনের খুব খারাপ অভিধায় অভিযুক্ত করা হয়েছিল। আল্লাহ তাকে এই সমস্ত অপবাদ থেকে মুক্ত করে দিন, আমরা দোয়া করি। এরকম তিনি শুধু একা না, আপনারা কনক সরারের কথা জানেন, তিনি একজন ভদ্র এবং একজন লজিক্যাল সাংবাদিক, কিন্তু এতটুকু সহ্য করা হয়নি। তার বোন রাখাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে, একটা বিবাহিত মহিলা, তার একটা সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সেখান থেকে তুলে নিয়ে তার সাথে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তার কোনো দোষ নাই, তার ভাই কি লিখেছেন কি বলেছেন এটার কারণে তার বোনকে মূল্য পরিশোধ করতে হবে। কি জঙ্গলি সভ্যতা আমাদের। বহু সাংবাদিক দেশ থেকে ধরে নিয়ে অন্য দেশের বর্ডারে ফেলে রেখে এসেছে, আয়নাগরের বাসিন্দা বানিয়েছে, গুলি করে খুন করেছে, পঙ্গু করেছে। আপনাদের শুধু সাংবাদিক সমাজ, যাদেরকে সবাই সমীহ করতে বাধ্য হয়, তাদের উপরে এই অত্যাচারগুলো হয়েছে। তাইলে সাধারণ মানুষের কি অবস্থা ছিল আপনারা চিন্তা করেন। এই ধরনের একটা সমাজ সভ্যতা পরিবর্তনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশবাসী যুদ্ধ করেছে, আপনারা তাদের সাথে ছিল। কেউ কলম যোদ্ধা, কেউ বাঘ যোদ্ধা, কেউ রেমিটেন্স যোদ্ধা, যে যেভাবে পারেন অংশগ্রহণ করেছে। সকল যোদ্ধাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। এখন দায়িত্বটা ঘাড়ে পড়েছে যারা দেশের ভিতরে রাজনীতি করবেন, সমাজ পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে সামনে আগাতে চান, তাদের উপরে এই দায়িত্ব পড়েছে। এই জায়গাটায় দুটো জিনিস আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। যারা অপরাধ করেছেন, যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, অর্থনীতি থেকে পঙ্গু করেছেন, মানুষকে খুন করেছেন, গুম করেছেন, আরো অনেক অপকর্ম করেছেন, দর্শনের সেঞ্চুরি পালন করেছেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু আমরা চাই তাদের ব্যাপারে যেন অবিচার করা না হয়, ন্যায় বিচার যেন। কারণ আমরা সেই অবিচারের শিকার, আমরা জানি অবিচার কাকে বলে। এই জন্য আমাদের মতো কারো উপর অবিচার করা ওটা আমরা চাই না। আমরা গভীরভাবে বিশ্বাস করি যদি সুবিচার নিশ্চিত হয়, তারা তাদের সঠিক পাওনা পাবে, এবং আগামীতে ওই ধরনের দুর্বৃত্তপনার দুঃসাহস আর কেউ দেখাবে না। রাজনীতি এসে রাজনীতিকে দুর্বৃত্তায়িত করার সাহস কেউ দেখাবে না। আমরা আপনাদের কলম এবং মুখের মাধ্যমে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি। আপনাদের জায়গা থেকে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এবং সেই ক্ষেত্রে আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরবেন। কারণ আমাদেরকে ধরলেই দেশ মুক্তি পাবে, আমাদেরকে ছেড়ে দিলেই দেশ ধ্বংস হবে। সুতরাং এই জায়গাটা শক্ত করে আপনারা ধরবেন। আমি সব জায়গায় বলি যে সমাজের দুইটা সেকশনকে 4D ভিশনে দেখতে হয়। এক হচ্ছেন যারা রাজনীতি করবেন, আরেক হচ্ছেন যারা সাংবাদিক। তারা শুধু সামনে কিংবা পিছন দেখলে হবে না, দুই সাইডের যে কোনো এক সাইড দেখলে হবে না, তারা চারদিক থেকে ঘুরে ঘুরে সব কিছুকে দেখবেন এবং কোনো কিছুকে তারা ছাড় দেবেন না। তবে এটা ঠিক যে সাংবাদিকতা করতে গিয়ে আবার কারো অধিকারের উপরে আঘাত দেবেন না, কারো ইজ্জতের উপরে আঘাত দেবেন না, কাকে অন্যায়ভাবে ব্লেম করবেন না, ব্লেম গেমের পরিবেশ সৃষ্টি করবেন না, কাউকে জীবনের তরে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন না। তারা সাংবাদিকতা করবেন সঠিক সাংবাদিক, সত্য নির্ভর, তথ্য নির্ভর সাংবাদিকতা করবেন। এই সাংবাদিকতার কলম যার বিরুদ্ধে যাক তাকে এই চাপ সহ্য করতে হবে। তো সাংবাদিকতা তো শুধু ধরার জন্য না, সমাজকে গড়ার জন্য। সুতরাং ধরা এবং গড়া দুইটা একসাথে চলুক আপনাদের কাছে। এই যুদ্ধটা আপনারা চালিয়ে যাবেন, এটা আমাদের অনুরোধ। এখন যে দেশটায় আছেন, আমি খুব স্বস্তির সাথে বলতে চাই, এখন কিন্তু দেশ এটাও আপনাদের, এবং এটা আপনাদের এক নম্বর কর্মস্থল। সুতরাং এই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নতি, অগ্রগতি, সৌন্দর্য, ট্রেডিশন, কাস্টম, এটাও কিন্তু কনসিভ করা আপনাদের দায়িত্ব। এটাকে ভুলে গেলে চলবে না। এই দেশ আপনাদেরকে জায়গা করে দিয়েছে, আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, তার নাগরিকত্ব দিয়েছে, আপনার অধিকার আপনাকে তুলে দিয়েছে, আমার দেশ দিতে পারে নাই। সুতরাং এই দেশের প্রতি আপনাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, এই সমাজেরও যদি কোনো অসঙ্গতি থাকে, আপনাদের সাথে যদি কোনো বৈষম্য হয়, সেটাও আপনারা তুলে আনবেন, তাতেও কোনো সমস্যা নেই। এটাই তো সাংবাদিকতার কাজ। সাম্যের পক্ষে থাকবেন, বৈষম্যের বিরুদ্ধে থাকবেন। আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে
এই কঠিন ব্যাটেলে লড়াই আপনারা সমান তালে আমাদের সাথে থেকে লড়াই করেছেন। এটা ঠিক, আমরা বুঝি যে দেশে বিদেশে সর্বত্র আমাদের দেশের যে কুসংস্কৃতির কিছু কালো ছায়া আছে, সব জায়গায় তার কম বেশি থাকে, এটা আমরা বুঝি। এই জন্য অনেকে অনেক সময় চাইলেও হয়তো বিবেকের আলোকে করতে পারেন নাই পারফর্ম। আমরা এখন আশা করবো যে না, আপনারা করবেন, করা উচিত। তাহলে আরেকটা সরকার আগামীতে এসে ওরকম হওয়ার দুঃসাহস দেখাবে না, বরঞ্চ তারা সঠিক দ্বারায় চলতে বাধ্য হবে। যেই আসো, আমরাই আসি বা যে আসো, তখন বাধ্য হবে সঠিক দ্বারায় চলতে। এটাকে যেহেতু ফোর্থ পিলার বলা হয়, পিলার ছাড়া যেমন একটা গড় টিকে থাকে না, এক কোনায় যদি এটা থাকে আর ওখানে পিলার সরায় নেওয়া হয়, কোনাটা ভেঙে পড়বে। একটা কোনা ভেঙে পড়ার মানে কোটা সাদিক শেষ হয়ে যাবে। অতএব সমাজের এই পিলারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিলার। এই পিলারকে আপনারা হেফাজত করবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি, এবং আপনাদের সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে পাবেন, এই কথা আমরা দিতে পারি। আর আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক নই, তবে সাংবাদিক বন্ধুদের ঘ্রাণ কিছু পেয়েছি, তাদের আশেপাশে থাকতাম। ছোট্ট একটা মিডিয়ার উদ্যোগ নেওয়ার আমার সুযোগ হয়েছিল, এটা যে এখনো বেঁচে আছে। তো এই জগতের সাথে আমার সম্পর্কটা হলো পারিবারিক সম্পর্ক। এখন আমি পারিবারিক বলে কিছু কিছু জায়গায় আবার বিপদেও পড়ি, আপনারা হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন। আমার মা বাবা যে ভাষা আমাকে শিখিয়েছে, আমি এর বাইরে যাবো কিভাবে? আমি দুর্বল মানুষটিতে এর বাইরে যেতে পারি না, কঠোর ভাষায় মানুষকে আঘাত করতে পারি না। আমি বিশ্বাস করি, আমার মা আমাকে একটা কথা বলেছিলেন, জীবনে পারো কারো সাহায্য করবা, উপকার করবা, না পারো চুপ থাকবা, কারো ক্ষতি করতে যাবা। যদি তোমাকে কেউ গালি দেয়, তাহলে তুমি মনে করিও যে ওই গালির মধ্যে তোমার জন্য কোনো বস্তু আছে কিনা, ওইটা খুঁজে দেখার চেষ্টা করো। তার গালির ভাষাকে বাদ দিয়ে ওইটাকে তোমার জন্য সমালোচনা মনে করে ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করো। সুতরাং গালি দিলেও আমরা পাল্টা গালি দেওয়া পছন্দ করি। এখন কেউ আমাকে গালি শিখাইয়া দিলেও আমি যে পারি না গালি দিতে, আমাকে ক্ষমা করবে। আমার এই দুর্বলতার জন্য আমি মাপ চাই সবার কাছে। দেশটা আমাদের সবার, আসল সবগুলা হাত এক মোহনায় মিলিত হোক এবং আমরা সবাই মিলেমিশে একটা দেশ গঠন করি। বিভেদের সংস্কৃতির কবর রচনা হোক এবং ঐক্যের সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক। আমি আগেই বলেছি, এর দ্বারা এটা আমি মেসেজ দিচ্ছি না যে যারা যে পর্যায়ে ক্রাইম করেছেন তাদের ক্রাইম মাফ করে দিয়ে এটা হোক, এটা আমি চাচ্ছি না। বরঞ্চ ক্রাইমের অ্যাপ্রোপ্রিয়েট জুডিশিয়াল প্রসেসে নিয়ে জাজমেন্টটা দেওয়া হোক তাদের, এবং সেটা যার যেটা পাওনা সে পাবে। কেউ খালাস হলে খালাস হবে, কেউ শাস্তি পাওয়ার হলে পাবে। এটা সবাইকে বরণ করে নিতে হবে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, সভ্যতার স্বার্থে। আপনাদের মাধ্যমে ব্রিটেন সরকারে আরেকবার আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই দীর্ঘ অভিযাত্রায় যারাই যখন বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, এরকম বিপুল সংখ্যক মানুষকে তারা এখানে আশ্রয় দিয়েছে। তাদের এই মানবিক বৈশিষ্ট্যের কারণে আমি তাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মোরওভার আমরা কমনওয়েলথের সদস্য, আমরা একসাথে কাজ করতে চাই, আমরা পরস্পরকে সহযোগিতা করতে চাই। এইভাবে আমরা একটা সিভিলাইজড ওয়ার্ল্ড গড়ে তুলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অতীতে যা কিছু মন্দ হয়েছে বাংলাদেশে, আগামীতে তার না হোক। আমাদের যে রিসোর্সগুলো আছে এইগুলাকে সম্মান করে যথাযথ পরিকল্পনা নিয়ে জাতি সামনের দিকে আগায় যায়। তবে শুধু আচরণের উৎকর্ষটা দিয়ে, সততা দিয়ে একটা সমাজকে আগায় নেওয়া যাবে না। একটা শক্ত অর্থনীতির প্রয়োজন হবে, এবং সেই অর্থনীতিতে অবশ্যই আমাদের নিবাসী প্রবাসী ভাইদের সহযোগিতা আছে এবং আরো বাড়াতে হবে, আমরা আশা করব। একটা রেমিটেন্স তো আপনারা পাঠান, আমি আরেকটা রেমিটেন্স আপনাদের কাছে চাই। আপনারা পাঠান মনিটারি রেমিটেন্স, এখন থেকে মেহরবানি করে আপনারা তার সাথে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স আমাদেরকে দেবেন। এই দুইটা রেমিটেন্স যদি আমরা পাই, একটা বেটার সোসাইটি ইনশাআল্লাহ বিল্ড আপ করা সকলের সমস্ত প্রচেষ্টায় সম্ভব। আল্লাহ তাআলা সবাইকে এইভাবে দেশের স্বার্থে এবং দুনিয়ার মানবতার স্বার্থে আমাদেরকে কাজ করার শক্তি দান করুন। সবাইকে আরেকবার ধন্যবাদ। আমার কথা কেউ আঘাত পেলে ক্ষমা করবেন, ভালো লাগলে দোয়া করবেন, আমি যেন প্রথমে এই জিনিসগুলো আমল করতে পারি এবং সবাই মিলে যেন আমরা আল্লাহ আমল করতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, ইউকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 4 বছর সময় শুধুমাত্র সংস্কার কাজের জন্যই ব্যয় করা হবে, কাজে লাগানো হবে, এটাই মনে হয়, নাকি রাজনৈতিক আরো অনেক রকমের
যোগ বিয়োগ অনেক রকমের মেরুকরণ হতে পারে বলে আপনার কি ধারণা জানতে চাই। এটা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রধান উপদেষ্টা 4 বছরের মতো সময় ওনারা প্রয়োজনে থাকতে পারেন বলে একটা ইঙ্গিত দিয়েছে। সেটাই। এখন এইটাকে শুধু সংস্কারের জন্য প্রয়োজন, নাকি আরো কিছু কাজ এখানে হবে, রাজনৈতিক কোনো যোগ বিয়োগ বা রসায়ন আছে মেরুকরণ হয় কিনা? হ্যাঁ, এটা জানতে উনি চেয়েছেন। এর উত্তর ওনার কাছে সবচেয়ে ভালো। আমি আপনার মতোই পড়েছি, তবে আমি যেটা বেসিক্যালি বলবো যে আমরা আসলে 4 বছর সময়টাকে টু মাচ মনে করছি। এতটুকুই বলি, এর বেশি বলতে রাজি নই, বাকিটা উনি বলবেন ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের সময় তখন জামাতের অবস্থানটা কোথায় ছিল, পরবর্তী মানে বর্তমান জামাতের অবস্থানটা কি? উত্তরে আমাদের অবস্থান ছিল আসলে আনফরচুনেটলি পাকিস্তানের আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে নাই। ভুট্টো সাহেব তার একগুমির কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এহিয়া খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশের জনগণের জন্য এর বাইরে কিছু করার ছিল না, তখন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন। 300 আসনের মধ্যে 161 আসন, সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের মাত্র 2টি আসন ছাড়া সব তিনি উইন করেছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল না। ওইদিকে ভুট্টো সাহেব 72 আসনে সেখানে জয়লাভ করেছেন, কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না। তো উনি আজগুবি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই, আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই, কাজেই 2 অংশ শাসন করার এখতিয়ার জনগণ আমাদের কাউকে দেয় নাই। সুতরাং তিনি হবেন পূর্বের প্রধানমন্ত্রী, আমি হব পশ্চিমের প্রধানমন্ত্রী। তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা এলাও করে না। এই ডেডলক মেটানোর জন্য এই দফায় দফায় ঢাকায় মিটিং হয়েছে ইয়া খানের সাথে এবং ভুট্টো সাহেবের সাথে, শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য এই মিটিং করেন নাই, তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য। জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে, এটা বোঝানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত হলো না, তারা ঝাঁপাইয়ে পড়ল। শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না। এটা শেখ মুজিব সাহেবের ঘনিষ্ঠতম সহচর, বন্ধু, সহকর্মী তাজউদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতাই বই। আপনারা আশা করি অনেকে বইটা পড়েছেন। তিনি ড্রাফট নিয়ে গিয়েছিলেন, তিনি বলছেন না আমি সাইন করবো না, তুমি চলে যাও। তাজউদ্দিন সাহেব চলে এসেছেন, তিনি অ্যারেস্ট হয়ে গেছেন পাকিস্তানিদের হাতে, আমরা রয়ে গেছি পূর্ব পাকিস্তানে। এখন জিজ্ঞেস করতে পারেন 1 কোটি মানুষ ভারতে গেল, আপনারা গেলেন না কেন? আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না। বলবেন কেন রাস্তা থাকবে না? মৌলানা ভাসানী সাহেব বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ, তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য, 4 দিনের বেশি থাকতে পারেন না, এর মাঝে অ্যারেস্ট হয়ে গেছিলেন। তার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল, তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তৎকালীন পূর্ব পাকিস্তানে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি থেকেছেন পূর্ব পাকিস্তানে। তা কেন? তার নামের আগে মৌলানা আছে। তিনি কিন্তু সেই অর্থে কোনো মাদ্রাসায় পড়ুয়া মানুষ না। চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা, তার বেশভূষা ছিল মুসলমানদের মতো। তিনি একটা বিশেষ কায়দার টুপি পরতেন এবং খদ্দরের পাঞ্জাবি পরতেন, আর তার সহকর্মীরা তাকে মৌলানা বলে অভিনন্দিত করত এবং তিনি সেটাতে কমফোর্ট ফিল করতেন। সেই লোকটাকে ভারত সহ্য করে নাই ভাই, আমারে সহ্য করতো। আমি অবশ্য তখন 12 বছরের শিশু, আমার কথা আমি বলছি না, আমি বলতেছি এরকম যারা আছে তাদেরকে সহ্য করতো না, তাদের কোনো জায়গা সেখানে ছিল না। ভারত যদি খোলামনে এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাকতো, এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না। কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছেন। শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না, তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে, আমাদেরও কিছু করার ছিল না, আমরা থেকে গেলাম এখানে। এখন আমরা কি করবো? আমি জামাত ইসলামীকে মিন করতেছি, তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো খুলব। দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনী। মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না। এই জন্য শুধু জামাত না, যারা এই দেশে যেতে পারেননি ইন্ডিয়ায়, তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না। আমাদেরটা আসে কেন? আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেন। রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয়। যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয়, সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না, তারা সবাই আউট।
এবং সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না, তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। আপনারা সবাই জানেন স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন 4 বছর, সেখানে 42,000 মামলা হয়েছিল, কিন্তু যাদেরকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে বিচার করা হয়েছে তাদের কারোর তো নাম ছিল না, একমাত্র ইউসুফ সাহেবের নাম ছিল। সেই শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি মামলা থেকে খালাস পেয়েছেন, বাকি কারো কোনো নামই ছিল না, কোথাও একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল না। তাহলে 42 বছর পরে এই মামলার গ্রাউন্ড কিভাবে তৈরি হলো? এত মামলা হলো, তাদের কারো কোনো নাম নাই, জিডি এন্ট্রি নাই, 42 বছর পরে এটা কেন? এটার মূল কারণ হলো 2001 থেকে 6 জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশীদার ছিল। 2 জন মিনিস্টার 3টা মন্ত্রণালয়ে সার্ভ করেছিলেন, তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার, ফ্রি অফ এনি সোর্স অফ করাপশন। সেই মন্ত্রণালয় 3টা তন্ন করে তাদের দায়িত্ব পালনকালীন সময়ের কোনো ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারেনি। তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামী তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে, তাহলে আগামী দিনটা হয়তো বা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে। অতএব তাদেরকে বাড়ি দিতে হবে। কি দিয়ে বাড়ি দিবেন? তাদেরকে তো আনফেয়ার বলতে পারবেন না, তাদেরকে আপনি দুদকে টেনে নিয়ে যেতে পারছেন না, অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না। সুতরাং তাদেরকে একত্তরে নিয়ে একটা বাড়ি দিই, এটা মানুষের ইমোশনাল ম্যাটার। হ্যাঁ, যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে থাকেন, তার যদি বিচার হয়, আমার কোনো বক্তব্য নেই, তার বিচার হোক, এবং সেই বিচারে কোনো শাস্তি হয়, তাতেও আমার কোনো বক্তব্য নেই, তা হোক। কিন্তু একজন যদি অপরাধ না করে, শুধু রাজনীতির কারণে যদি তিনি ভিক্টিমাইজড হন, এটা এর চাইতে বড় অপরাধ। এই নির্দিষ্ট অপরাধ করার জন্য যেটা হইতো তার শাস্তি, একজনকে অন্যায়ভাবে ভিক্টিমাইজ করা এর চাইতে বড় অপরাধ, এবং সেটি আমরা মনে করি হয়েছে। এই বিচারের ব্যাপারে অনেকেই আপত্তি তুলেছেন। আমি জাস্ট ব্রিটেনের একটা কোর্টের একটা বিষয় আপনাদের সামনে কোর্ট করব। চৌধুরী মঈনুদ্দিনের একটা এই সংক্রান্ত বিচারের রায়ে এখানে আমাদের যে বিচারটা হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে, সেই বিচারের ব্যাপারে এখানকার জাজরা একটা অবজারভেশন দিয়েছে, ইটস এ জেনোসাইড অফ জাস্টিস। এই বিচারের মাধ্যমে বিচারকে হত্যা করা হয়েছে, বিচারের গণহত্যা এটা হয়েছে। দিস ইজ রিয়েলিটি। তো আমরা এই সমস্ত পেইন নিয়ে আছি। 15টা বছর আমাদের অফিসে একদিন আমাদেরকে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি। আমরা এই দেশের নাগরিক, একটা বৈধ পার্টি, আমাদেরকে একটা র্যালি অর্গানাইজ করতে দেওয়া হয়নি। আমাদের কথা নিয়ে সাংবাদিকদের কাছে যেতে পারি নাই, তাদের মাধ্যমে জাতিকে বলতে পারি নাই। সাংবাদিকদের মনের কথাগুলো আমরা শুনতে পারি নাই, তাদের মাধ্যমে জাতির কথা আমাদের কাছে আসবে, এটাও বন্ধ ছিল। ফলে আমাদের সকল ইন্টারাকশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই 5 তারিখের পর থেকে আগস্ট মাসে আমরা একটু সামান্য সুযোগ পেয়েছি। আজকেটাও তার একটা প্রমাণ। আমরা এখন আমাদের কথা যেমন বলতে পারছি, আপনাদের কথাগুলো শুনতে পাচ্ছি। এইভাবে যখন মিউচুয়াল ইন্টারাকশন আমাদের বেশি বেশি করে হবে, তখন আমাদের ব্যাপারে মিস প্রপাগান্ডা এবং মিথ যেগুলো আছে, ইনশাল্লাহ আমরা আশা করি দূর হবে। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন, এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার কোনো দুর্বলতা নেই। ধন্যবাদ। এফএম নিউজ। আমার প্রশ্নটা হলো, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এখানে আছেন, আপনি একটি বৃহৎ দলের আমির, দেশ গড়ার স্বার্থে 2 নেতার কি লন্ডনে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, অথবা কোনো ধরনের কথাবার্তা আপনাদের মধ্যে? আলহামদুলিল্লাহ, কথাবার্তা আশা করি হবে। এবার বৈঠকের সুযোগটা হয়নি, আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। একটা পসিবিলিটি আছে আগামী জানুয়ারিতে আসার, ইনশাআল্লাহ মন ভরে বসবো, আমরা পরস্পরকে জানবো এবং দেশের জন্য আমরা আশা করি আলোচনা। সম্পূর্ণ একটা প্রশ্ন করেন শরীফ ভাই, বিএনপির সাথে আগামী নির্বাচনে আপনাদের কি যুগপথ বা ঐক্যবদ্ধ নির্বাচনে কোনো আগে সম্ভাবনা? নির্বাচন কমিশনটা গঠন হয়ে যায়, না, এটা তো যারা হয়। নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই তারা হোক, যারা ভুলভাল ভাবে ভোটার হয়ে একাধিক জায়গায় বসেছে, আরে তাদের সাটাই বাসাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোক, এটা একটা কথা। 2 নম্বর হলো যে ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে যে ডেমোক্রেসিতে যেমন একটা কনসিস্টেন্ট রুলিং পার্টি থাকবে, তার পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দলও লাগবে। গণতন্ত্রের কিন্তু 2টা টায়ার, সামনের টায়ার, পিছনের টায়ার।
যে কোনো যন্ত্রযান চলতে হইলে মিনিমাম 2টা টায়ার লাগবে, এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না। তো আমরা হয়তো বা একসাথেও করতে পারি, আলাদাও থাকতে পারি। ওনারা পাওয়ারে গেল, আমরা বিরোধী দলে থাকলাম, মানুষ আমাদেরকে পছন্দ করে, আল্লাহ আমাদেরকে পাওয়ারে দিলে আমরা গেলাম, ওনারা বিরোধী দলে থাকলো, এখানকে আমরা সহযোগিতা করব এবং বিউটি অফ ডেমোক্রেসি যেটা, এটাকে আমরা এইভাবে ফুটিয়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি আপনার কথার মধ্যে এটা এসে গেছে, যদি আপনি বিরোধী দল হন তাহলে আপনাদের সাথে এত পার্টনারশিপের ইতিহাস মনে হচ্ছে যে বিএনপি যেতে পারে পাওয়ারে। আপনারা কি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবেন, অথবা আপনারা পাওয়ারে যাওয়ার মতো মানে অবস্থানে আপনারা গেছেন কিনা? আরেকটা বিষয় আসছে যে -1 কোনো ফর্মুলা এখন চলতেছে কিনা, যে তারেক রহমান মাইনাস, এরকম কিছু আছে কিনা? কারণ উনি যাচ্ছেন না। আসলে শক্তিশালী কোনো বিরোধী দল হবে কি না, অবশ্যই হচ্ছে, তা সে যারে দিয়েই হোক। বিরোধী দল যখনই উইক দেশ তখন উইক হয়ে যায়। বিরোধী দল শক্তিশালী মানে একটা নেশন শক্তিশালী, সুতরাং আমাদের একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। 2 নম্বর হলো -1 এর কোনো আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা, আমার কাছে নাই এরকম কিছু। আমরা যেমন নির্যাতিত মজলুম, তিনিও তেমন নির্যাতিত মজলুম। আমরা চাই যে সকল মজলুমের সঠিক মূল্যায়ন হোক, তিনি দেশে ফিরে যাবেন, সম্মানের সাথে রাজনীতি করবেন, তার দলকে এবং দেশকে নেতৃত্ব দিবেন, উই ওয়েলকাম হিম। এরপরে আপনি বলেছেন যে আমাদের দ্বারা আমরা যদি বিরোধী দলে বসি তাহলে আমরা শক্তিশালী বিরোধী দল হতে পারবো কিনা। আমরা আওয়ামী লীগের চাপ যেমন সহ্য করতে পারি, সংসদের চাপ লাগবে না। বলেছেন যে আপনারা গত 15 বছর এবং বিচারিকভাবে আপনারা আসলে ভিকটিম হয়েছেন। এখন এই যে আপনাদের উপর অন্যায়ভাবে বিচার করা হয়েছে, যে বিচারগুলো প্রশ্নবিদ্ধ জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে, আপনারা কি এর কোন প্রতিকার নেবেন? ইনশাআল্লাহ জাস্টিস পাওয়ার ভিকটিম ফ্যামিলি এবং আমাদের মানে কবে লাগাতে আপনাদের? ভেরি সুন ইনশাআল্লাহ। বিএনপির আমলে, জামাত বিএনপির আমলে আমরা দেখলাম যে জাকাতুর রহমান, বাংলা ভাই, ইভেন আমাদের ব্রিটিশ হাইকমিশন আনোয়ার ছবির উপরে হামলা হলো। কেউ কেউ মনে করেন যে বিএনপি জঙ্গি দমনে ব্যর্থ, এবং আওয়ামী লীগের আমলে ওইভাবে জঙ্গি তৎপরতা ছিল না। আসলেই কি বিএনপি জঙ্গি দমনে ব্যর্থ, অথবা সেখানে অন্য কোনো এই জঙ্গি তৎপরতার জন্য কি উন্নত আছে, এই প্রশ্নটা? আসলে জঙ্গি যারা, তাদের নিজস্ব একটা গ্রামার আছে, তারা ওই দেশের বিদ্যমান সংবিধান গ্রামার কিছুই মানে না, তাদের নিজস্ব গ্রামার এবং নেরেটিভ নিয়েই তারা কাজ করে। এটা আসলে শুধু বাংলাদেশ না, এটা সারা ওয়ার্ল্ডের জন্য এটা একটা কনসার্ন ম্যাটার। সারা ওয়ার্ল্ডকে ইকুয়ালি এটা অ্যাড্রেস করার বিষয়। এককভাবে কোনো দেশ এটা পারবে না। এখানে দুটো কাজ করতে হবে, একটা হলো এঙ্গেজমেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিস, আর একটা হলো এঙ্গেজমেন্ট অফ দ্য ডোমেস্টিক কমিউনিটিস। শুধু বাইরের লোকেরা এসে এটা ঠিক করে দিতে পারবে না, আমাদের ভিতরের লোকদের ওই ব্যাপারে একটা মজবুত অবস্থান লাগবে। আমরা এই দুইটাতে বিশ্বাসী। বলেছেন যে অনেকে ধারণা করে থাকে 4 দলীয় সরকারের সময় এগুলার উত্থান ঘটেছে। হ্যাঁ, ওই সময় বড় মাত্রায় ধরা পড়েছে, আবার বড় মাত্রায় ওদেরকে কাবুও করা হয়েছে, কিন্তু তাদের সবাইকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং ওই সময়ই কারো কারো বিচারও সম্পন্ন হয়েছে। সুতরাং সরকারের এখানে কোনো দুর্বলতা ছিল না। আবার আপনি বলেছেন যে ওই সময় একটা বেশি হয়েছে, না, ওই সময় একটা ঘটনা একটু বেশি ঘটেছিল। একই দিনে 64টা আদালতের সামনে বোমা হোক অথবা ককটেল হোক অথবা কি জানে ফুটানো হোক, ওগুলা ফুটেছিল। এবং আনফর্চুনেটলি গাজীপুরে একজন আইনজীবী মারা গেছিলেন ওই ঘটনায়। এটা একটা বড় ঘটনা ছিল নিঃসন্দেহে, যদিও এটার ক্যাজুয়ালিটি কম ছিল, কিন্তু ঘটনাটা ছিল অ্যালার্মিং। এর বাইরে যদি আপনি যান তাহলে দেখবেন গত 15 বছরে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা 4 দলীয় সরকারের সময় ঘটে। এখানে বহু লোক কিন্তু ওই জঙ্গিদের হাতে মারা গেছে, এটা ফ্যাক্ট। তো ওই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে, এই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে। তবে মাঝে মধ্যে আমরা কিছু জিনিস দেখেছি যেটা ওই সরকারের সময় ছিল না। যেমন একজনের সন্তানকে, ছেলেকে, ভাইকে, বাবাকে তুলে নিয়ে গেছে 8 মাস আগে, 8 মাস পরে গিয়ে বলা হচ্ছে অমুক হাল থেকে উনাকে অ্যারেস্ট করা হয়েছে। এই 8 মাস উনি কোথায় ছিলেন, কেন তাকে এইভাবে রাখা হয়েছিল, এর কোনো জবাব নেই। আপনারা যে আয়নাগরের খবরগুলো বলেছেন, এটা কিন্তু একটা আয়নাগর না, আমারও আয়নাগর দেখার সুযোগ হয়েছে 2 বার কমপক্ষে। আমাকে আয়নাগরে রাখে নাই, কিন্তু আমি দেখেছি। তো এরকম বহু আয়নাগর বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। এটা তো এক্সট্রা জুডিশিয়াল প্র্যাকটিস, যেটা আমাদের সংবিধান কভার করে না।
একজন নাগরিককে অবশ্যই তাকে অ্যারেস্ট করার 24 ঘন্টার ভিতরে আইনের হাতে তুলে দিতে হবে, অর্থাৎ আদালতে তাকে পেশ করতে হবে। এরপরে আদালত যে ডিরেকশন দিবে সেই অনুযায়ী এই অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাংলাদেশে এটা হলো না। 8 মাস 9 মাস 10 মাস নাই, কেউ জানে না। হঠাৎ করে দেখা গেল কয়েকজন জঙ্গি একটা বাসা ঘেরাও করা হলো, ধরা পড়েছে, এবং সবসময় ফায়ারে ওরাই মারা যায়। ওরা জঙ্গি কিন্তু কারে মারতে পারে না, নিজেরাই মরে সবাই। কি জঙ্গি যে এরা হইলো ওইটাই বুঝতে পারলাম না। বেটা জঙ্গি হয়েছে তাহলে তুমি কিছু মারবা, হেও মারবে, তাইলে না বোঝা গেল দুই দিক থেকে ঘটনা ঘটেছে। এরপরে দেখেন ক্রস ফায়ার, সবগুলো মরে পিছন দিক থেকে গুলি খাইয়া, কোন অবস্থায় মরে হাতের মধ্যে হ্যান্ডকাপ। এই হ্যান্ডকাপ দিয়ে হে আবার ক্রস হয় কিভাবে, এটাও তো বুঝি না। ক্রস তো দুই দিক থেকে হবে। এই ধরনের অনেকগুলো হাস্যস্কর অসঙ্গতি আমরা বরঞ্চ এই সময় লক্ষ্য করেছি। আমরা ওইগুলা চাই না। ইয়েস, কেউ যদি ওই রকম হয় অবশ্যই তার বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন নিতে হবে। এখানে কোনো খাতির নাই। জনগণের জীবন মান সম্পদ রক্ষার জন্য যেই ভায়োলেশন করবে হে পারবে তাকে আনতে হবে, অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কঠোর হাত। সেটা এখন হোক তখন হোক আগামীতে হোক, করতেই হবে। তবে আমরা প্রত্যাশা করি না যে আগামীতে এই ধারা অব্যাহত থাকবে, এই ধরনের উত্থান করতে থাকবে। যেটা আমরা জানি ছোটবেলা থেকে যে জামাত ইসলামী একটা ইসলামিক সংগঠন, বাংলাদেশের 90% মুসলমানের দেশে। তো সম্প্রতি আপনাদের কিছু পরিবর্তন দেখছি আমরা, যেটা হিন্দু শাখা যেটা আপনারা করেছেন। তো হিন্দু বলতে আমরা হিন্দে যারা মানে হিন্দুস্তানি যে জাতিকে আমরা বুঝি, আর সনাতন যারা হিন্দু যে আমরা ধর্ম বলে প্রচারিত করি, এরা হচ্ছে সনাতন ধর্মের ধার্মিক। তো এই সনাতনদেরকে আমরা যেহেতু জামাতে ইসলামীতে এনেছি হিন্দু নাম দিয়ে, তাইলে কি আমরা হিন্দুস্তানকে কি প্রমোট করছি না এই ব্যাপারে? হ্যাঁ, এটা সাংঘাতিক একটা কথা বলছি। আসলে হিন্দুস্তানটা হচ্ছে সেন নদীকে ধারণ করে, তো সেই হিসাবে হিন্দু বলে কি আমরা হিন্দুস্তানকে প্রমোট করছি? দেখেন, আমরা শুধু করি না, যদি এটা প্রমোশন হয়ে থাকে সবার পক্ষ থেকে হচ্ছে। কিভাবে হচ্ছে? আমরা আমাদের বক্তব্যে উঠেই বলি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আমরা সমান, বলি কিনা ভাই? বলি। তাইলে আমরা সবাই প্রমোট করছি, কিন্তু সেই করতে পারি না, ওইটা আমরা কেউ কনসেপ্ট করি না। তারা নিজেদেরকে সনাতনী কেউ বলেন, কেউ আবার হিন্দু বলেও পরিচয় দেয়, যে যেভাবে কমফর্ট ফিল করেন। আর আমাদের ওই রকম আলাদা কোনো শাখা নাই। এটা আসলে একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, রংপুরের পীরগাছার একটা ঘটনা। হ্যাঁ, তাদের অনেকেই আমাদের প্রাথমিক সদস্য আছে, সহযোগী সদস্য আছে। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হইল গিয়া যে তারা করিতে না করে সপ্তাহ সিলেটের ব্যাপারে আমি ভেরি কনসার্ন, কারণ রাজশাহীতে উন্নয়ন হয়েছে, চিটাগাং হয়েছে, এভরিওয়ার হয়েছে, সিলেট হয়েছে না। আমরা সিলেট প্রবাসী বান্ধব সরকার আসলাম, যে সরকার সিলেটের এয়ারপোর্ট যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা 20 বছর আগে আপনার জয়ী ছিল, আমার পর্যন্ত এটা হয়েছে না। ওটাতে আপনারা করবানি নম্বর 1। আর নম্বর 2 হইল গিয়া যে প্রবাসী ভোটাধিকার আমরা হুন্ডা মানি, আমার জন্মর পর্তনে হুন্ডা প্রবাসী ভোটাধিকার, আমি এখন বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার বয়স নিয়ারলি 60, এবার বাস্তবায়ন হয়েছে না, কারণ আপনারা পারবানি। দ্বিতীয়তা দিয়ে শুরু করি। প্রধান উপদেষ্টা যে আছেন সরকার তো তাই চালাই না, তাই ইদানিং আশ্বস্ত করছেন যে প্রবাসীদের ভোটাধিকার তাই নিশ্চিত করবে। আমরা এটার বাস্তবায়ন দেওয়ার অপেক্ষা আছি, এবং এতে যত সহযোগিতা করা লাগে তাও হবে ইনশাআল্লাহ। এটা খুবই ভালো মানুষ, বিমানের চেয়ারম্যান আছেন, তিনি চাইলেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সবকিছু করতে পারবেন না, তবে এটা প্রমোট করতে পারেন। মহিত চৌধুরীকে আমরা সবাই চিনি, হি ইজ দি অনলি ম্যান। যখন তিনি বিমানের এমডি ছিলেন, এই বিমান জীবনে তার একবারই লাভজনক হয়েছিল, আর সব সময় লোকসান। একটা ভালো মানুষ, ফেয়ার মানুষ এবং এনার্জেটিক মানুষ। বয়স যাই হোক, ওনার বয়সও অনেক, কিন্তু উনি না, বুড়া না, উনি যুবক আনন্দ। আমরা এই বিষয়টা তার কানে দিব, এবং এই বিষয়ে যিনি বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার সাথে আমরা শেয়ার করব। আমরা এটা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করব না, তার আগেই আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তারা মিডিয়াকে, সাংবাদিকদেরকে ফোন করে আমাদেরকে চ্যানেলে না নেওয়ার জন্য বলেছে, কিন্তু আপনারা আমাদেরকে নিয়েছেন।
আমি এবং আমার দল আপনাদের কাছে ঋণী যে অনেক বাধার পরও আপনারা আমাদেরকে ডেকেছেন। অনেকে আমাকে ফোন করেছেন আপনাদেরকে আমির জামাত যেন ইন্টারভিউ দেয় ব্যক্তিগতভাবে। আমি প্রথমেই আমির জামাতের পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমরা ব্যক্তিগতভাবে টাইম দিতে পারিনি, কিন্তু আপনাদেরকে আজকে ডেকেছি। আমির জামাতের কথা শুনেছেন, আপনাদের সাথে ভাব আদান প্রদান হয়েছে।